আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা জ্যামিতির প্রথম ক্লাসে উপস্থিত হয়েছি, টপিক রেখা ও কোণ। প্রথমেই দুঃখিত যে ক্লাস শুরু করতে একটু লেট হলো, সমস্যার কারণে দ্রুত শুরু করতে পারলাম না আর কি। আপনাদের বলেছিলাম অপেক্ষা করার জন্য, আর আমি বলেছি যে শুরু হবে, তারপর অনেকে মেসেজ করেছেন। যাই হোক, সব কিছু ক্লিয়ার কিনে একটু জানাবেন। সব কিছু ক্লিয়ার, শুরু করা যায়? ওকে, শুরু করি তাহলে। আজকে দুইটা টপিক নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে রেখা নিয়ে আলোচনা করব, তারপর কোণ নিয়ে আলোচনা করব। একদম জ্যামিতির বেসিক বলতে প্রথমে আপনাকে এই দুইটা টপিক ভালো করে শিখতে হবে। আপনি জ্যামিতি শুরু করা মানে রেখা কোণ ভালোভাবে জানা লাগবে আর কি। রেখা ইংরেজিতে বলা হয় লাইন। তো রেখা শেখার আগে আমাদের একটা বিষয় জেনে নিতে হবে, সেটা হচ্ছে বিন্দু বা পয়েন্টস। একদম সহজে যদি বলি, বিন্দু হচ্ছে এমন একটা বিষয় যার অবস্থান আছে কিন্তু মাত্রা নাই। এই মাত্রা দ্বারা কি বোঝায়? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা নাই। যেমন আমি একটা বিন্দু বলতে পারি যে এই বিন্দুটা এই পেজের এই কোণায় আছে, অথবা এরকম বলা যায় যে এই একটা বিন্দু এই পেজটার নিচে আছে। তার মানে আমি তার অবস্থানটা বলে দিতে পারতেছি যে সে নিচে আছে। বিন্দু এতই ক্ষুদ্র যে তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কল্পনা করা যায় না। তাহলে বিন্দুকে যার অবস্থান আছে কিন্তু মাত্রা নাই, আমি বলতে পারি যে এই একটা বিন্দু, এটা এই পেজটার কোণায়, তার অবস্থানটা কোণায়, শেষ। এখন রেখা সম্পর্কে জানবো। রেখা হচ্ছে বিন্দু চলার পথ। মানে একটা বিন্দু সে এই দিকে চলতে পারে এরকম, এই দিকেও চলতে পারে এরকম, এটা একটা রেখা। কোনো বিন্দু চলার পথকেই রেখা বলা হয়। এই তীর চিহ্ন দ্বারা বোঝায় যে রেখার আসলে কোনো প্রান্ত বিন্দু নাই, রেখা চলতেই থাকবে। তাহলে আমরা কি জানলাম? যে রেখা হচ্ছে একটা বিন্দু যে পথে চলে, সেটা রেখা। এখন রেখাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা সরল রেখা, একটা বক্ররেখা। সরল রেখা হচ্ছে বিন্দু চলার সময় যদি দিক পরিবর্তন না করে, যেমন একটা বিন্দু চলতেছে, সে সোজা চলে গেল, এটা সরল রেখা। তাহলে এই এই যে প্রথম যে আমি রেখাটা অঙ্কন করলাম, এটা কি সরল রেখা না? ক্লিয়ার দেখা যাচ্ছে না? ওকে, ক্লিয়ার হলে একটু আমাকে বললেন। ক্লিয়ার হলে জানাবেন প্লিজ। তাহলে আমি আবারও রিপিট করি। প্রথমে জানলাম বিন্দু কাকে বলে, এরপর জানলাম রেখা কাকে বলে। রেখা হচ্ছে কোনো বিন্দু চলার পথ। রেখাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, সরল রেখা, বক্ররেখা। সরল রেখা কোনটা? একটা বিন্দু চলার সময় যদি দিক পরিবর্তন না করে, যেমন এটা একটা সরল রেখা। আর বক্ররেখা কোনটা? এই যে মনে করেন একটা বিন্দু চলতেছে, হঠাৎ হঠাৎ করে সে দিকটা পরিবর্তন করে আবার এরকম চললো, তাহলে এই রেখাটা বক্ররেখা। কারণ কি? সে সোজা না গিয়ে দিকটা এদিকে পরিবর্তন করে আবার চলা শুরু করেছে। তাহলে যে চলার সময় দিক পরিবর্তন করে সেটা বক্ররেখা। ওকে, এখন আর কিছু বিষয় জানতে হবে। এখন আমরা জানবো রেখাংশ সম্পর্কে। আমি একটা রেখা আগে অঙ্কন করলাম। এই রেখার কিছু অংশ যদি আমি কেটে নেই, সাপোজ এইটুকু অংশ আমি কেটে নিচ্ছি এখানে,
তাহলে এই রেখা থেকে কিছু অংশ কেটে নিলাম, এটা একটা রেখাংশ, এটা কি একটা রেখাংশ। এরপর আমরা জানবো রশ্মি কাকে বলে। একটা রেখার যদি একটা মাত্র প্রান্ত বিন্দু থাকে, মানে একটা রেখা আমি অঙ্কন করলাম, এই দিকে চলতেছে কিন্তু আমি এই দিক থেকে আটকিয়ে দিলাম, একটা প্রান্ত দিয়ে দিলাম, তাহলে এটা হবে রশ্মি, এটা রেখাংশ। আমি পুরোটা আবার রিপিট করি, রেখাংশ হচ্ছে একটা রেখার কিছুটা অংশ। কিভাবে মনে রাখবেন? রেখাংশ দুই প্রান্ত আটকানো, বদ্ধ বা প্রান্ত আছে, দেখেন এই দাগ দ্বারা বোঝায় দুই প্রান্ত আছে, আর রশ্মির একটা মাত্র প্রান্ত আছে, আর রেখাংশের দুইটা প্রান্ত আছে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, আমরা যে রেখা সম্পর্কে জানলাম, রেখার কোনো প্রান্ত বিন্দু নাই, এ চলতেই থাকে। ঠিক আছে, তাহলে আমাদের এই পেজ থেকে তিনটা গুরুত্বপূর্ণ কথা জেনে নিতে হবে। রেখার কোনো প্রান্ত বিন্দু নাই, তীর চিহ্ন দ্বারা বোঝায় এর কোনো প্রান্ত বিন্দু নাই। আর রেখাংশ এর দুইটা প্রান্ত বিন্দু আছে, রশ্মি এর একটা প্রান্ত বিন্দু আছে। তো এখানে কারো প্রশ্ন থাকলে করতে পারেন, আমি সামনে যাব। এই পেজ থেকে আমরা জানলাম যে বিন্দু কি, রেখা কি, আর রেখার প্রকারভেদ। প্রশ্ন আছে কোনো? ওকে, না থাকলে আমরা সামনে যাই। এরপর আমরা জানবো সমান্তরাল সরলরেখা কাকে বলে। সংখ্যাটা হচ্ছে এমন যে একই সমতলে অবস্থিত দুইটা সরলরেখা একে অপরকে যদি ছেদ না করে, আমি একটা সরলরেখা অঙ্কন করলাম এরকম এ বি, এটার নাম দিলাম আমি এ বি সরলরেখা। অপর একটা সরলরেখা আমি অঙ্কন করলাম সিডি। এখন এই দুইটা সরলরেখা যদি কোনোদিন মিলিত না হয়, মানে ছেদ না করে, এরা এরকম চলতেই থাকে, তাহলে এটাকে বলা হবে সমান্তরাল সরলরেখা। আপনি একটু লক্ষ্য করে দেখেন, আপনি যতই এই দুইটা রেখা বাড়ান না কেন, এদের কখনো মিলিত হওয়ার চান্স নাই, মানে একটা অপরকে ছেদ করার চান্স নাই, তাহলে এটা হবে সমান্তরাল সরলরেখা। এখন এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, যে দুইটা সমান্তরাল সরলরেখা এরা কখনো মিলিত হবে না, কোনো দিন মিলিত হবে না। এটা কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানকার। তাহলে সমান্তরাল সরলরেখা বুঝতে পারছি, দুইটা রেখা যদি ছেদ না করে। এখন আমরা জানবো ছেদক কাকে বলে। যে সরলরেখা দুই কিংবা তার বেশি সরলরেখাকে ছেদক করে বা ছেদ করে, তাকে ছেদক বলে। আমি দুইটা সরলরেখা অঙ্কন করলাম, এটা মনে করলাম এ বি, এটা সিডি। এখন এই দুইটা সরলরেখাকে অন্য একটা রেখা যদি এরকম ছেদ করে যায়, এটা মনে করেন পি কিউ, তাহলে পি কিউ রেখাটা হচ্ছে ছেদক। যে সরলরেখাটা দুই থেকে তার বেশি সরলরেখাকে ছেদ করবে, মানে ভেদ করে যাবে, সেটাই ছেদক। তাহলে এখানে পি কিউ ছেদক। কাহিনী শেষ। এরপর আসি সমরেখ। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু সামনের জ্যামিতির যে কোনো টপিকে লাগতে পারে। সমরেখ হচ্ছে দুই বা ততোধিক বিন্দু যদি একই সরলরেখা অবস্থান করে। আপনি একটা সরলরেখা অঙ্কন করলেন, এখানে একটা যদি বিন্দু হয়, এখানে একটা বিন্দু থাকতে পারে, এখানে একটা বিন্দু থাকতে পারে, মানে একের অধিক বিন্দু যদি একটা সরলরেখার মধ্যে থাকে, তাহলে এটা কি সমরেখ। এই বিন্দুগুলো কি সমরেখ। একাধিক বিন্দু যদি একটা সরলরেখার উপরে থাকে, এগুলো সমরেখ। যেমন আমি যেরকম অঙ্কন করি, যে একটা বিন্দু আছে এইটার উপরে, একটা আছে বাইরে, আবার একটা আছে উপরে, একটা আছে এখানে, তাহলে এই চারটা বিন্দু কিন্তু রেখার ভিতরে নাই, কেউ ভিতরে আছে কেউ বাইরে আছে, তাহলে এরা কিন্তু সমরেখ হবে না। আমি লিখলাম সমরেখ না। আর এই তিনটা কেন সমরেখ? কারণ এরা একই রেখার উপরে অবস্থিত। সামনে যাবো কিনা একটু কমেন্টে জানাবেন। প্রশ্ন থাকলে করতে পারেন। ওকে, আমি সামনে গেলাম। এখন
এখন আমরা জানবো তল সম্পর্কে। রেখার সঞ্চারপথ তল, মানে রেখা আবার যেই পথে চলে সেটা তল। আমরা একদম সহজ উদাহরণ হিসাবে ইটকে চিন্তা করতে পারি। একটা ইটের 6টা তল হয়। এটা যদি আমরা একটা ইট কল্পনা করি, দেখেন এর এখানে এই পাশে একটা তল, এর নিচে একটা তল 2টা, এই পাশে একটা 3টা, এই পাশে একটা 4টা, এই একটা 5টা, একটা 6টা। তাহলে এটা যদি একটা ইট হয়, ইটের 6টা তল। ঠিক আছে, এখন তলের সংজ্ঞাটা কি বলছিলাম? রেখার সঞ্চার পথ। এই রেখাটা একটা যদি রেখা চিন্তা করেন, এটা এই পথে চলবে, এটা এই পথে চলবে, এরা এই পথে চলবে, তাহলে এই রেখার সঞ্চার পথটাই কি একটা তল। তাহলে জাস্ট এখান থেকে আমাদের যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা শিখতে হবে যে একটা ইটের 6টা তল। একটি ইটের 6টি তল। শেষ। এখন আমরা একটা গুরুত্বপূর্ণ ছক দেখব, বিন্দু, রেখা, তল, ঘনবস্তু, এগুলোর কি কি আছে আর কি কি নাই। এখান থেকে কিন্তু প্রশ্ন হইতে পারে। ঠিক আছে, এখান থেকে প্রশ্ন হওয়াটা স্বাভাবিক। যেমন আপনাকে যদি কেউ বলে যে ভাই, বিন্দুর কি দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, এই ক্রোশ চিহ্ন দ্বারা বোঝায় বিন্দুর কোনো দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, উচ্চতা নাই। আর রেখার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ নাই, উচ্চতাও নাই। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে যে একটা রেখার কি কি আছে, শুধু দৈর্ঘ্য আছে। আর তলের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, কিন্তু উচ্চতা নাই। আর ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবই আছে। ঘনবস্তু কোনগুলা? যে কোনক, বেলন, গোলক, এগুলা। যে এখান থেকে শিখলাম যে বিন্দু, রেখা, তল, এগুলোর কি কি আছে কি কি নাই। ছকটা সুন্দর করে পড়ে নেবেন। এখন আমরা দেখব এই যে আলোচনাগুলো করলাম, এখানে কি কি প্রশ্ন বিভিন্ন পরীক্ষাতে এসেছে। প্রশ্ন একে বলা আছে রেখার কয়টা প্রান্তবিন্দু আছে। আমরা একটু আগেই দেখে আসলাম রেখার আসলে কোনো প্রান্তবিন্দু নেই। প্রশ্ন 2-এ বলা আছে দুটি লাইন একে অন্যের থেকে 2 মিটার দূরে সমান্তরালভাবে চলে যাচ্ছে, তারা একে অন্যের সাথে মিলিত হবে কত মিটার দূরে? প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ 19। দুইটা লাইন, মনে করেন এটা একটা লাইন, লাইন মানে রেখা, এটা একটা লাইন। বলছে এরা 2 মিটার দূরে সমান্তরালভাবে যাচ্ছে, মানে এই রেখা থেকে এই রেখার ডিস্টেন্সটা 2 মিটার। এখন এই সমান্তরাল কথাটা থাকায় কোনো দিন এরা মিলিত হবে না, বা কখনোই মিলিত হবে না। কারণ আমরা জানি দুটি সমান্তরাল সরলরেখা কখনো মিলিত হবে না। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে কখনোই নয়। প্রশ্ন 3-এ বলা আছে যে দুটি মাত্রা দ্বারা তল সৃষ্টি হয় সেগুলোর নাম কি? মাত্রা দ্বারা কি বোঝায়? মানে দৈর্ঘ্য, প্রস্থ, এগুলা। তাহলে আমরা দেখে আসছি যে তলের শুধু দৈর্ঘ্য আছে আর প্রস্থ আছে, উচ্চতা নাই। তাহলে অ্যান্সার হবে দৈর্ঘ্য ও প্রস্থ। তো রেখা নিয়ে মোটামুটি আলোচনা করলাম। আমি ছোট করে রিপিট করি। রেখা কাকে বলে, রেখা কত প্রকার, রেখা, রশ্মি, রেখাংশের কি কি আছে, তল কাকে বলে, সমান্তরাল সরলরেখা কাকে বলে, সমরেখ কাকে বলে, এগুলো পড়লে মোটামুটি হয়ে যাবে। তো সামনে যাবো কিনা একটু কমেন্টে জানাবেন। তল সৃষ্টি হয় দৈর্ঘ্য আর প্রস্থ দ্বারা। তা মোটামুটি রেখা এখানে ক্লোজড। আমরা কোন সম্পর্কে জানবো এখন। একদম সহজ, আজকের ক্লাসটা পুরাই সোজা। কোনো কোশ্চেন থাকলে ডিরেক্ট বলে দেবেন। ওকে, তাহলে আমরা এখন কোন সম্পর্কে জানি। অ্যাঙ্গেল। প্রথমেই জানবো কোণ কিভাবে সৃষ্টি হয়। দুইটা সরলরেখা যদি তির্যকভাবে মানে আড়াআড়িভাবে পরস্পরের সাথে মিলিত হয়, এই মিলিত বিন্দুতে একটা কোণ উৎপন্ন হয়। আমি একটা সরলরেখা নিলাম এরকম, অন্য একটা সরলরেখা এই দিক থেকে গিয়ে এই সরলরেখার সাথে মিলিত হইল, তাহলে এই দুইটা সরলরেখার মিলিত বিন্দু হচ্ছে এইটা। তাহলে এখানে একটা কোণ উৎপন্ন হবে। আবার এরকম হতে পারে যে এটা একটা সরলরেখা, অন্য একটা সরলরেখায় সেখানে মিলিত হইল, এখানে একটা কোণ উৎপন্ন হবে।
আবার এমন হতে পারে এই একটা সরলরেখা অন্য একটা সরলরেখা এখানে মিলিত হইলে এখানে একটা কোণ উৎপন্ন হবে। ঠিক আছে, এখন কোণকে অনেক ভাগে ভাগ করা হয়েছে, প্রত্যেকটা ভাগই আলাদাভাবে শিখবো আমরা। প্রথমে আমরা শিখব সমকোণ কাকে বলে। যে কোণের পরিমাণ 90 ডিগ্রি তাকে সমকোণ বলে। এই যে দেখতে এরকম হয়, এই কোণটা কত, 90 ডিগ্রি। এমন হতে পারে, এটাও 90 ডিগ্রি। এমন হতে পারে, এটাও 90 ডিগ্রি। তাহলে যে কোণের পরিমাণটা 90 ডিগ্রি হবে তাকে সমকোণ বলে। আমরা কি বলতে পারি তাহলে, এক সমকোণ কত, এক সমকোণ সমান 90 ডিগ্রি বলতে পারি। এরপর আমরা জানবো সূক্ষ্ম কোণ কাকে বলে। যে কোণের পরিমাণটা 90 অপেক্ষা ছোট। মনে করেন আমি একটা কোণ অঙ্কন করলাম, বললাম এর পরিমাপটা 45 ডিগ্রি। আর আপনি একটু দেখেন 45 কি 90 ছোট? অবশ্যই ছোট। তাহলে এটা একটা কি সূক্ষ্ম কোণ। আমি এরকম বললাম যে এই কোণটা 50 ডিগ্রি, সূক্ষ্ম কোণ। আমি যদি এরকম বলি এই কোণটা 75 ডিগ্রি, সূক্ষ্ম কোণ। মানে যে কোণের পরিমাণটা 90 ছোট হবে সেটাই সূক্ষ্ম কোণ। এরপরে আসি স্থূল কোণ। যে কোণের পরিমাণটা 90 ডিগ্রি অপেক্ষা বড়, 180 ডিগ্রি অপেক্ষা ছোট তাকে স্থূল কোণ বলে। খেয়াল করেন, যেমন বললাম আমি এই কোণটার পরিমাণ 110 ডিগ্রি। 110 90 এর বড় কিন্তু 180 এর ছোট, এটা একটা তাহলে স্থূল কোণ। আমি এরকম বললাম যে এই কোণটা 140 ডিগ্রি। 140 90 এর বড়, 180 এর ছোট, এটাও স্থূল কোণ। ঠিক আছে, ওকে। এখন স্থূল কোণের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখতে হবে, সীমাটা। আমি যদি ধরি যে এক্স একটা কোণ, তাহলে এটা স্থূল কোণ কখন হবে, যদি এক্স এর মানটা 90 ডিগ্রির বড় হয় কিন্তু 180 ডিগ্রির ছোট হয়। এক্স গ্রেটার দেন 90 লেস দেন 180। মনে থাকবে সবার, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে যে স্থূল কোণ হওয়ার শর্ত কি। যে একটা এক্স যদি একটা কোণ হয় সেটা স্থূল কোণ তখনই হবে যখন এই কোণের পরিমাণটা 90 এর বড়, 180 ছোট। সামনে যাবো কিনা একটু কমেন্টে জানাবেন। কোনো প্রশ্ন থাকলে করবেন। ওকে, এখন আমরা জানবো সরল কোণ। যে কোণের পরিমাণ 180 ডিগ্রি, দেখতে ঠিক এরকম একটা রেখার সাথে যেমন একটা কোণ উৎপন্ন হয়, এই পুরা কোণটা কি 180 ডিগ্রি, এটা একটা সরল কোণ। ঠিক আছে, যে কোণের পরিমাণ 180 হবে সেটাই সরল কোণ, ডিরেক্ট। এখন আমরা জানবো প্রবৃদ্ধ কোণ কাকে বলে, এটা গুরুত্বপূর্ণ, প্রশ্ন এখান থেকে বেশি আসে। যে কোণের পরিমাণটা 180 বড় কিন্তু 360 ডিগ্রির ছোট তাকে প্রবৃদ্ধ কোণ বলে। যেমন আমি যদি এরকম বলি যে ভাই এই কোণটা কত, বলে দিলাম যে এটা 210 ডিগ্রি। সাপোজ এই কোণটার পরিমাণ 210 ডিগ্রি। 210 180 থেকে অবশ্যই বড়, 360 ডিগ্রির থেকে ছোট, তাহলে এটা হবে কি প্রবৃদ্ধ কোণ। এখানেও যদি আমি বলি যে সীমাটা লেখেন যে একটা কোণ প্রবৃদ্ধ হবে কখন, এক্স যদি একটা কোণ হয় এটা প্রবৃদ্ধ হবে তখনই যখন এই কোণের পরিমাণটা 180 বড় হবে কিন্তু 360 ছোট হবে। 180 মানে এক্স গ্রেটার দেন 180, এক্স লেস দেন 360, এটা নোট করে রাখবেন। আর একটা গুরুত্বপূর্ণ কথা আছে, আমি এই সংখ্যাটাকে কিন্তু চাইলে ঘুরায় লিখতে পারি বা বলতে পারি যে যে কোণের পরিমাণটা 2 সমকোণ থেকে বড় কিন্তু 4 সমকোণ থেকে ছোট তাকে প্রবৃদ্ধ কোণ বলে। একই কথা, কারণ 2 সমকোণ মানেই 180 ডিগ্রি আর 4 সমকোণ মানে 360 ডিগ্রি। তাহলে প্রবৃদ্ধ কোণটা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। সহজ কথায় যে কোণটা 180 বড় 360 ছোট। এখন দেখি কোণ থেকে কি কি প্রশ্ন হয়েছে। একটি কোণের মান 80 ডিগ্রিকে কি কোণ বলে? আমরা জানি 90 ডিগ্রি ছোট কোণকে সূক্ষ্ম কোণ বলে, অ্যান্সার সূক্ষ্ম কোণ। 80 অবশ্যই 90 ছোট। এরপরে বলছে একটি কোণের মান 150 ডিগ্রি হলে তাকে আমরা কি কোণ বলবো?
দ্রুত বলেন, এটা অ্যান্সার কি হবে? একদম সহজ। তাহলে 150টা কি? অবশ্যই 90-এর বড়, 180-র ছোট, তাহলে এটা হবে স্থূলকোণ। প্রশ্ন 6 বলা আছে 260 ডিগ্রি পরিমাপের কি কোণ বলে, মানে পরিমাপের কোণকে কি কোণ বলে? আপনি খেয়াল করেন 260 ডিগ্রি কোন রেঞ্জের মধ্যে পড়তেছে? 260 ডিগ্রি হচ্ছে 180-র বড়, 360-এর ছোট, এটা একটা কি? প্রবৃদ্ধ কোণ। আসলে প্রচুর পরিমাণে কাশি, আমার বাসায় দুজন করোনা পেশেন্ট আছে, তো আমাকে খোঁজ খবর নিতে হচ্ছে বা তাদের সাথে থাকতে হচ্ছে, সাথে বলতে পাশাপাশি রুমে, যার কারণে আমারও একটু অসুস্থতা লাগতেছে আর কি। ওকে, তাহলে প্রবৃদ্ধ কোণটা তো বুঝতে পারছি নাকি? সামনে যাব। যেমন 7 নাম্বার প্রশ্নটা আমরা একটু খেয়াল করি সবাই। 2 সমকোণ থেকে বড় কিন্তু 4 সমকোণ থেকে ছোট, সেটা কি ধরনের কোণ? আপনাকে প্রশ্ন করছে। ভাই 2 সমকোণ মানে কত? 180 ডিগ্রি, কারণ এক সমকোণ যদি 90 ডিগ্রি হয়, 2 সমকোণ 2 গুণন 90, 180, তাহলে এটা 180 ডিগ্রি থেকে বড়। 4 সমকোণ মানে 4 নং 36, 360 ডিগ্রি। তাহলে আমরা জানি যে কোণটা 180-র বড় কিন্তু 360 ডিগ্রির ছোট, সেটা অবশ্যই প্রবৃদ্ধ কোণ। ঠিক আছে। 8 নাম্বার প্রশ্নটা খেয়াল করেন, বলছে এ যদি একটা কোণ হয়, এটা কি কোণ হবে? আপনাকে রেঞ্জটা দিয়ে দিচ্ছে 180-র বড়, 360-এর ছোট, এটা প্রবৃদ্ধ কোণ। তার মানে প্রবৃদ্ধ কোণ থেকে প্রশ্ন কিন্তু বেশি হয়, খেয়াল করতে হবে। 9 নাম্বার প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ, চমৎকার। একটি সরলরেখার উপর যদি আমি লম্ব অঙ্কন করি, কয়টা সমকোণ মানে কয়টা 90 ডিগ্রি পাবো? আমি একটা সরলরেখা নিলাম, এর উপর একটা লম্ব অঙ্কন করতে বলছে, লম্ব অঙ্কন করলাম। কারণ আমাকে বলছে যে একটা সরলরেখার উপর যদি আমি লম্ব অঙ্কন করি, আমি কয়টা 90 ডিগ্রি পাবো? আমি এই পাশে একটা 90 ডিগ্রি পাবো, এই পাশে একটা 90 ডিগ্রি পাবো, তার মানে আমি 2টা 90 ডিগ্রি পাবো, অর্থাৎ 2টি সমকোণ পাবো। খুব গুরুত্বপূর্ণ কিন্তু। একটা সরলরেখার উপর লম্ব অঙ্কন করলে এই পাশে একটা 90 ডিগ্রি, এই পাশে একটা 90 ডিগ্রি, তার মানে 2টা। সামনে যাব। সহজ আছে ভাই, কোন একদম সোজা, সবাই পারবেন। আর এখান থেকে প্রশ্ন আসবেই, কোন থেকে আসে, প্রায় আসে। ওকে, এখন একটা গুরুত্বপূর্ণ কোণ নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে বিপ্রতীপ। এটা অনেকেরই বুঝতে সমস্যা হতে পারে বা হয় নর্মালি, কিন্তু সোজা একদম। 2টা সরলরেখা পরস্পর যদি ছেদ করে, ছেদ বিন্দুতে 4টা কোণ উৎপন্ন হয়, তাদের বিপরীত পার্শ্বস্থ কোণদ্বয়ের একটিকে অপরটির বিপ্রতীপ কোণ বলে। ভাই জ্যামিতি আপনি যদি এরকম একদম বাংলা পড়ে যান, কিছু বুঝবেন না। জ্যামিতির মেইন বিষয় চিত্র। আপনি বাংলা একটা লাইন বললেন, এটাকে মিলে এখানে চিত্র অঙ্কন করেন। বলছে 2টা সরলরেখা পরস্পর ছেদ করছে, তার মানে একটা সরলরেখা, একটা সরলরেখা। আর একটা সহজ কথা আছে যে বিপ্রতীপ কোণ মানেই ক্রোধ চিহ্ন চিহ্ন করবেন, যে বিপ্রতীপ কোণ মানে ক্রোধ চিহ্ন। এখন একটা সরলরেখাকে অপর একটা সরলরেখা ছেদ করলো, তার মানে আমি এই পাশে একটা কোণ পাবো, এই পাশে একটা কোণ পাবো, আর অপর পাশেও তো অবশ্যই পাবো। আমি এই পাশে একটা কোণ পাবো, এই পাশে একটা কোণ পাবো। খেয়াল করেন, তার মানে কয়টা কোণ হবে? 4টা কোণ। এখন বিপরীত পার্শ্বস্থ কোণদ্বয়, মানে এই কোণের বিপরীতে আছে এই কোণ, তার মানে এই দুইটা একে অপরের বিপ্রতীপ কোণ। এই কোণের বিপরীতে আছে এই কোণ, তার মানে এই দুইটা একে অপরের বিপ্রতীপ কোণ। আমি কথা বা আলোচনাটা আবার বলতে চাই, খেয়াল করেন। আমি একটা সরলরেখা নিলাম এবি, অপর একটা সরলরেখা সিডি, তাহলে এর ছেদ বিন্দু এটা আমি ও দ্বারা ডিফাইন করলাম, যে কেন্দ্র বা ছেদ বিন্দু ও। এইখানে একটা কোণ উৎপন্ন হবে, এখানে একটা কোণ উৎপন্ন হবে, এই কোণের বিপরীতে এইটা আছে, তার মানে এই দুইটা একে অপরের বিপরীত কোণ। কাহিনী শেষ।
আবার এখানে একটা কোণ পাবেন, এখানে একটা কোণ পাবেন, এই কোণের বিপরীত কোণ এইটা, শেষ। বোঝা গেছে? এর বিপরীতে এইটা আছে, এই দুইটা বিপরীত কোণ, এই দুইটা বিপরীত কোণ একে অপরের, ঝামেলা ক্লিয়ার। এখন একটা সত্য কথা এখানে আছে যে বিপরীত কোণগুলো সমান হয়। মানে এই কোণটা যদি সাপোজ আপনার মনে করেন যে 45 ডিগ্রি হয়, এই কোণটা হবে 45 ডিগ্রি, মানে একে অপরের কোণগুলো সমান হবে। বোঝা গেছে? এই কোণটা যদি 60 মানে 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি হবে, সব সমান হবে। বিপরীত কোণগুলো প্রত্যেকটা সমান, 45 45 45 45। যদি 60 ডিগ্রি হয় 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি, এরকম। যেমন আপনাকে প্রশ্ন 10-এ বলে দিছে যে ভাই 37 ডিগ্রি কোণের বিপরীত কোণ কত, বলেন তো। 37 ডিগ্রি কোণের বিপরীত কোণ 37 ডিগ্রি হবে, কারণ আমরা জানি বিপরীত কোণগুলো সমান। তার মানে একটা কোণ যদি 37 ডিগ্রি হয়, এর বিপরীত কোণ অবশ্যই 37 ডিগ্রি হবে, সিম্পল। তাহলে অ্যান্সার 37 ডিগ্রি। বিসিএস এর একটা প্রশ্ন দেখেন, আপনাকে বলে দিছে যে এ বি ও সিডি সরলরেখা ও বিন্দুতে ছেদ করে, নিম্নের কোন গাণিতিক বাক্যটা সঠিক। এখানে কিন্তু কোথাও বলা নাই যে এটা বিপরীত কোণের প্রশ্ন, কিন্তু আপনি যেহেতু বুঝে গেছেন যে দুইটা সরলরেখা দেওয়া আছে আবার ছেদ করাইছে, তার মানে এটা বিপরীত। একটা সরলরেখা নিলাম এ বি, একটা সরলরেখা নিলাম সি ডি, এরা ও বিন্দুতে ছেদ করছে, তার মানে এই বিন্দুটা ও। আপনাকে বলছে নিম্নের কোন গাণিতিক বাক্যটি সঠিক। আমরা জানি বিপরীত কোণগুলো সমান হয়, এটার বিপরীত এইটা, আবার এটার বিপরীত এইটা। এখন খেয়াল করেন এ ও ডি, কোণ এ ও ডি, মানে এ ও ডি এর বিপরীত কোণ কোনটা, বি ও সি। তাহলে এই দুইটা কোণ কি অবশ্যই সমান। আমরা জানি বিপরীত কোণগুলো সমান হয়, তার মানে এ ও ডি এর বিপরীত কোণ হবে বি ও সি, তাহলে এটাই আনসার। আরও একটা হইতে পারতো যদি সেটা অপশনে থাকে, যেমন এ ও সি, কোণ এ ও সি এর সমান হবে কত, বি ও ডি। বোঝা গেছে? তাহলে আমাদের অ্যান্সার হবে ক নম্বর অপশন, বাকিগুলো আর লেখা হয় নাই। তাহলে বিপরীত কোণ থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। বিপরীত কোণ দেখলে কোনো চিহ্ন চিন্তা করবেন, এটা এটার বিপরীত, এর এটা বিপরীত। সামনে যাবো কিনা একটু বলবেন। কোনো প্রশ্ন আছে? সামনে যাব। বিপরীত কোণটা গুরুত্বপূর্ণ, না বুঝলে বলবেন যে ভাই কনসেপ্টটা বুঝতেছি না। ওকে, আমরা সামনে চলে যাই। এখন খুবই গুরুত্বপূর্ণ দুইটা কোণ নিয়ে আলোচনা করব, পূরক ও সম্পূরক। এখান থেকে প্রায় প্রশ্ন আসে, পূরক কোণ, সম্পূরক কোণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলছে দুইটি কোণের সমষ্টি এক সমকোণ, মানে 90 ডিগ্রি হলে একটিকে অপরটির পূরক কোণ বলা হবে। লক্ষ্য করেন, আমি বললাম যে এই কোণটা আপনার 50 ডিগ্রি আর এই কোণটা 40 ডিগ্রি। এখানে দুইটা কোণ আছে, একটা 50 একটা 40, আপনি দুইটা কোণ যোগ করেন তো, তাহলে সমষ্টি কি 90 হয়। তার মানে এই দুইটা কোণের সমষ্টি যেহেতু 90, একটিকে অপরটির পূরক কোণ বলতে পারবো। যেমন এরকমও হতে পারে চিত্রটা, যে সাপোজ এরকম একটা কোণ আছে আপনার 30 ডিগ্রি আর এই কোণটা আসে মনে করেন যে 60 ডিগ্রি, তাহলে দুইটা কোণ যোগ করেন 90 ডিগ্রি। এই দুইটা কোণের যোগফল যেহেতু 90 ডিগ্রি, তার মানে একটিকে অপরটির পূরক কোণ বলা যাবে। তাহলে সহজ কথায় পূরক কোণ আসলেই 90 ডিগ্রি চলে আসবে, দুইটা কোণ থাকবে। তাহলে সম্পূরক কোণটা,
দুইটা কোণের সমষ্টি যদি দুই সমকোণ হয় অর্থাৎ 180 হয়, একটিকে অপরটির সম্পূরক কোণ বলা হবে। যেমন আমি বললাম এই কোণটা 130 ডিগ্রি আর এই কোণটা 50 ডিগ্রি। 130 আর 50 যোগ করেন কত হয়? 180 ডিগ্রি। তো যেহেতু দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মানে এই দুইটা কোণের একটিকে অপরটির সম্পূরক বলা যাবে। ঠিক আছে, যেমন এরকম হইতে পারে যে এই কোণটা 140 ডিগ্রি আর এটা শুধু 40 ডিগ্রি, তাহলে 140 আর 140 180, তার মানে এই দুইটা কোণ একে অপরের সম্পূরক কোণ। প্রশ্ন 12তে বলছে দুইটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ মানে 180 যদি হয়, একটিকে অপরটির কি বলবে? দেখেন অনেক সময় বিসিএসও কিন্তু কোণের সংখ্যা থেকেও প্রশ্ন আসতে পারে। তাহলে আমরা জানি দুইটা কোণের সমষ্টি 180 হলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলা হবে। এখন বলেন এই দুইটা কনসেপ্ট মাথায় ঢুকছে কিনা, সম্পূরক আর পূরক? এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, আমি আবারও বলতেছি। সামনে যাবো কিনা একটু বলবেন। সম্পূরক কোণটা বোঝেন নাই? মনে করেন আপনার কাছে এরকম আছে, সাপোজ আপনাকে কেউ বলে দিল যে ভাই এই কোণটা 130 ডিগ্রি, মানে এই কোণটা অবশ্যই এই রেখার এই পাশে একটা কোণ আছে, এই পাশে একটা কোণ আছে। আমি বললাম এটা 50 ডিগ্রি। দুইটা কোণ মানে এই দুইটা কোণ যোগ করলে যদি 180 হয়, দুইটা কোণের যোগফল যখন 180 হবে তাহলে একটিকে অপরটার কি সম্পূরক কোণ বলা যাবে। যেমন আপনি এই দুইটা কোণ যোগ করেন, 180 হচ্ছে, তার মানে এই দুইটা কোণ একে অপরের সম্পূরক। মানে দুইটা কোণের যোগফল 180 হইলে সম্পূরক আর দুইটা কোণের যোগফল 90 হইলে পূরক। এখন কিছু প্রশ্ন দেখা যাক। বলছে 65 ডিগ্রি কোণের পূরক কোণের পরিমাণ কত? আমরা জানি দুইটা কোণের যোগফল 90 হলে একটিকে অপরটির পূরক কোণ বলে। তো 90 ডিগ্রি থেকে আমরা এই একটা কোণ বিয়োগ করলেই তো অপর একটা কোণ পাওয়া যায়, 25 ডিগ্রি আনসার। এই যে একটা কোণ 65 ডিগ্রি, তো মনে করেন এই কোণটা 65 ডিগ্রি, তার মানে এই কোণটা অবশ্যই 25 ডিগ্রি, কারণ এই দুটো কোণের যোগফল তো 90। তাহলে যখন পূরক কোণ বের করতে বলবে 90 থেকে বিয়োগ করে দিব, সম্পূরক কোণ বের করতে বলে 180 থেকে বিয়োগ করে দেবো, সোজা কথা। তারপর বলছে 55 ডিগ্রি কোণের পূরক কোণের পরিমাণ কত? তাহলে দুইটা কোণের যোগফল 90 হলেই তো পূরক হয়, তাহলে 90 থেকে একটা কোণ বিয়োগ করলে তো অপর একটা কোণ পাওয়া যাবে, 35 ডিগ্রি আনসার। না বুঝলে প্রশ্ন করবেন, সোজা আছে, একদম সোজা, পারবেন সবাই। খেয়াল করেন 16 নাম্বার প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ, এটা 38 বিসিএস এর প্রশ্ন। এরকম সেম একটা প্রশ্ন জাস্ট পূরকের জায়গায় সম্পূরক দিয়ে 43 বিসিএস এ আসছে। একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান, কোণটির মান কত? তো প্রথমেই খেয়াল করেন, আমি একটা কোণ ধরে নেই, যে ধরি একটি কোণ এক্স, ধরি একটি কোণ এক্স। তো আমরা জানি একটা কোণের পূরক কোণ কক হয় যখন দুইটা কোণের যোগফল 90 হয়, তার মানে একটা কোণ যদি এক্স ডিগ্রি হয় তাহলে এর পূরক কোণ কত হবে? আচ্ছা দেখি কে পারে। মানে আপনাকে আমি বলে দিলাম, যেমন এখানে বলে দিয়েছিলাম যে একটা কোণের পরিমাণ 55 হলে পূরক 35, তাহলে আপনাকে আমি প্রশ্ন করলাম যে একটা কোণের পরিমাণ এক্স ডিগ্রি, তাহলে এক্স ডিগ্রির পূরক কোণ কত, দেখি কে পারে, পূরক কোণ কত? আপনাদের প্রশ্ন করলাম যে একটা কোণের পরিমাণ যদি এক্স ডিগ্রি হয় তাহলে তার পূরক কোণ কত? ভাই রে ভাই, 90 ডিগ্রি থেকে এক্স ডিগ্রি বিয়োগ করলেই তো হয়, এই যে এক ভাই লিখেছেন। তাহলে এর পূরক কোণ কত হবে? 90 ডিগ্রি মাইনাস এই কোণটা,
সোজা কথা না, যে আমার একটা কোণ যদি এক্স ডিগ্রি হয়, আমি ধরে দিলাম এক্স ডিগ্রি, তাহলে 90 থেকে সেটা বাদ দিলে তোর পুরো কোণটা পাওয়া যাবে। এখন আমাকে শর্তটা দিয়ে দিছে কি, প্রশ্ন মতে কি লিখতে পারি আমি, সে একটি কোণের মান, একটি কোণের মান তো আমি এক্স ডিগ্রি ধরছি, বলছি একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেক, তার পূরক কোণ যদি এইটা হয় তার অর্ধেক। একটি কোণ এক্স, বলে দিয়েছে একটি কোণের মান তার পূরক কোণ, তার পূরক কোণ তো এইটা, এর অর্ধেক, তাহলে প্রশ্ন মতো এইটা লেখা যায়। আবারও বলি, কন্ডিশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটা কোণ এক্স ডিগ্রি, তার পূরক কোণ 90 ডিগ্রি মাইনাস এক্স, তাহলে বলছে একটা কোণ তার পূরক কোণের মানের অর্ধেক, পূরক কোণের অর্ধেক। এখন এক্স ডিগ্রি বের করলে তো হচ্ছে, আর গুণ করেন এক্স ডিগ্রি, তাহলে 2x ডিগ্রি, এক্স ডিগ্রি এই পাশে যোগ হয়ে যাবে 90 ডিগ্রি, তাহলে 3x ডিগ্রি সমান 90 ডিগ্রি, অতএব এক্স ডিগ্রি সমান কত হবে, 3 দিয়ে 90কে ভাগ করলে 30 ডিগ্রি আপনার অ্যান্সার। যেমন 43 বিসিএস এ প্রশ্ন আসছিল কি, যে একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান, কোণটির মান কত, জাস্ট সম্পূরক বলছে, তাহলে সম্পূরক বলতে গেলে এখানে 180 থেকে বিয়োগ হইতো, আর কিছু না, চেঞ্জ। আমি প্রশ্নটা আবার দেখাই, অনেকে হয়তো বুঝেন নাই, সোজা কিন্তু একদম, যে ভাই আমি একটা কোণ ধরলাম এক্স, তাহলে এর পূরক কোণ অবশ্যই 90 মাইনাস এক্স, কারণ আমাকে বলে দিচ্ছে যে এই কোণটা তার পূরক কোণের মানের অর্ধেক হবে, এক্স এর মান 30 ডিগ্রি। কেউ না বুঝলে প্রশ্ন করবেন। 17 নম্বরে বলছে 125-এর সম্পূরক কোণ কত। আমরা জানি দুইটা কোণের যোগফল 180 হলে একটিকে অপরটি সম্পূরক বলে, তার মানে 180 মাইনাস 125 ডিগ্রি, কাহিনী শেষ। বোঝা গেছে? তাহলে 55 ডিগ্রি আমার অ্যান্সার। না বুঝলে প্রশ্ন করবেন। পরবর্তী প্রশ্নে যাই, বলছে 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক কত। আমি তো আগে 28 ডিগ্রি কোণের সম্পূরকটা বের করি, তারপর অর্ধেক করে দিব। আমাকে আগে জানতে হবে যে 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত। 180 থেকে 28 বিয়োগ করলেই তো হচ্ছে 152 ডিগ্রি। 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হচ্ছে 152 ডিগ্রি, এর অর্ধেক আমাকে বের করতে বলছে। 152 ডিগ্রির অর্ধেক কত, 76 ডিগ্রি। এখন বলেন কার কোথায় সমস্যা আছে। সামনে যাব কি না? কমেন্ট আসে না তো। ওকে, আমি সামনে যাই। এরপর সন্নিহিত কোণ সম্পর্কে জানবো, এটা মোটামুটি সহজ একদম। বলছে যদি কোনো তলে দুইটা কোণের একই শীর্ষবিন্দু হয় এবং কোণদ্বয় সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে, ওই কোণদ্বয়কে সন্নিহিত কোণ বলে। আমি একটা সমতল নেই বা একই তল নেই। এখন মনে করেন আমি এর মাঝখানে একটা সাধারণ বাহু অঙ্কন করলাম, ঠিক আছে। এক ভাই কমেন্ট করেছেন একটি কোণ তার পূরক কোণ অপেক্ষা 24 ডিগ্রি বেশি হলে কোণটির মান কত। তো একটা কোণ আপনি ধরে নেবেন, এর পূরক কোণ বের করবেন, তা আপনাকে কন্ডিশন বলে দেবে একটি কোণ তার পূরক কোণ অপেক্ষা 24 ডিগ্রি বেশি, তাহলে 24 যোগ করে দুই পাশে রেখে ক্যালকুলেশন করলে হয়ে যাবে। সন্নিহিত কোণটা খেয়াল করেন, একই শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু কোনটা দেখেন, এর মধ্যে শীর্ষবিন্দু হচ্ছে এইটা, শীর্ষে একটা বিন্দু এইটা। এখন বলছে সাধারণ বাহুর বিপরীত পাশে দুইটা কোণ অবস্থান করবে, এটা একটা সাধারণ বাহু। এখন দেখেন এই পাশে একটা কোণ আছে, এই পাশে একটা কোণ আছে। সাপোজ এটা 55 ডিগ্রি, 55 ডিগ্রি, এটা 35 ডিগ্রি। বিষয়টা খেয়াল করেন।
আপনাকে বলছে দুইটা কোণের, এই দুইটা কোণের যদি একই শীর্ষবিন্দু হয়, এই দুইটা কোণের শীর্ষবিন্দু কিন্তু এইটা, আর এদের মাঝখানে একটা সাধারণ বাহু আছে, এরা এই সাধারণ বাহুর দুই পাশে অবস্থান করতেছে। আমি আবার দেখাই। একটা কোণ নিলেন সাপোজ 55 ডিগ্রি, একটা 35 ডিগ্রি সাপোজ, তাহলে এই দুইটা কোণের শীর্ষবিন্দু একটা শীর্ষবিন্দু, আর এর মাঝখানে একটা সাধারণ বাহু আছে যার বিপরীত দুই পাশে দুইটা কোণ অবস্থান করতেছে। ঠিক আছে, এখন খেয়াল করেন, একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট এখানে আছে। মানে আমরা মোটামুটি সন্নিহিত কোণের সংজ্ঞা পাইলাম, যে দুইটা কোণের মাঝখানে যদি একটা সাধারণ বাহু থাকে আর দুইটা কোণের যদি একটা শীর্ষবিন্দু হয়, মানে একটা বিন্দু হয়, তাহলে সেই দুইটা কোণ সন্নিহিত কোণ। এখন একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে এখানে, যে সকল পূরক ও সম্পূরক কোণ সন্নিহিত কোণ, কিন্তু সকল সন্নিহিত কোণ পূরক কোণ বা সম্পূরক কোণ নাও হতে পারে। খুব গুরুত্বপূর্ণ। এগুলোর মানেটা কি লক্ষ্য করেন। আমরা জানি কি, দুইটা কোণের যোগফল 90 হইলে একটিকে অপরটি সম্পূরক বলে। এই দুইটা কোণ আপনি যোগ করেন, 90 হচ্ছে, তার মানে পূরক কোণের সংজ্ঞা অনুযায়ী এটা একটা পূরক কোণ, এই দুইটা একে অপরের পূরক কোণ। আবার সন্নিহিত কোণের সংজ্ঞা অনুযায়ী, যে এই দুইটা কোণের একটা শীর্ষবিন্দু আছে আর মাঝখানে একটা সাধারণ বাহু আছে, তার মানে এই দুইটা কোণ একে অপরের সন্নিহিত কোণ। এখন মনে করেন আমি এরকম অঙ্কন করলাম, এই দুইটা কোণের একটা শীর্ষবিন্দু আছে আর মাঝখানে একটা সাধারণ বাহু আছে, তার মানে সংজ্ঞা অনুযায়ী এই দুইটা কোণ সন্নিহিত কোণ। কিন্তু 60 আর 40 যোগ করলে কত হয় দাদা ভাই? 100। তার মানে সংজ্ঞা অনুযায়ী এই দুইটা কোণ সন্নিহিত, কিন্তু পূরক না, কিন্তু পূরক না। আর এখানে দেখেন এই দুইটা কোণ সন্নিহিত কোণ, আবার পূরক কোণের সংজ্ঞা অনুযায়ী পূরক। একটা কোণ মনে, সরি, হঠাৎ করে নেট প্রবলেম দেখা দিল, রাউটার অফ হয়ে গিয়েছিল। ক্লিয়ার হলে আমাকে বলবেন। নেট সমস্যা হয়ে গিয়েছিল, একটু দুঃখিত। যখনই ক্লিয়ার দেখা যাবে একটু কমেন্টে জানাবেন। হ্যাঁ, নেটটু কি ঠিক হইলে একটু বললেন আমাকে। হ্যাঁ, এখন মেবি ঠিক হয়ে গিয়েছে। যেমন একটা কোণ মনে করলাম 130 ডিগ্রি, আর এই কোণটা মনে করেন যে 50 ডিগ্রি। তো সন্নিহিত কোণের সংজ্ঞাটা কি, যে দুইটা কোণের একটা শীর্ষবিন্দু আর মাঝখানে সাধারণ বাহু। তার মানে সংজ্ঞা অনুযায়ী এই দুইটা কোণ সন্নিহিত কোণ। আবার সম্পূরক কোণের সংজ্ঞা অনুযায়ী এই দুইটা কোণ যোগ করলে 180 হয়। তার মানে এরা সন্নিহিত কোণ আবার সম্পূরক কোণ। কিন্তু আমি যদি একটু ঘুরাইয়া বলি, মনে করেন আপনার সাপোজ এর মনে করেন এই পাশে একটা কোণ আছে, সাপোজ এই কোণটা 80 ডিগ্রি, আর এই কোণটা মনে করেন যে আপনার 160 ডিগ্রি। দেখুন এই দুইটা কোণ সন্নিহিত কোণ কেন? কারণ এই দুইটা কোণের মাঝখানে একটা শীর্ষবিন্দু আছে আর একটা সাধারণ বাহু আছে। কিন্তু এই দুইটা কোণ যোগ করলে তো আর 180 হয় না। তার মানে এরা সন্নিহিত কিন্তু সম্পূরক না। সকল পূরক আর সম্পূরক কোণ সন্নিহিত কোণ সংজ্ঞা অনুযায়ী, কিন্তু সকল সন্নিহিত কোণ পূরক হইতেও পারে, না হইতে পারে। শেষ, এটা পড়ে রাখতে পারেন। 19 নম্বর প্রশ্নে বলছে যে সন্নিহিত সরল কোণের একটা কোণ 90 ডিগ্রি, অপর কোণ কত? সরল কোণের সংজ্ঞাটা কি, যে যে কোণের পরিমাণ 180,
এখন 180 ডিগ্রির মধ্যে বসে একটা কোণ 95 ডিগ্রি। তো মনে করেন এই কোণটা 95 ডিগ্রি, তাহলে এই কোণটা বের করতে বলছে। আমরা জানি সম্পূর্ণ কোণ মানে সরল কোণের মানে 180, এখান থেকে একটা কোণ 95 ডিগ্রি হলে অপর কোণ 85 ডিগ্রি। আবার বলি সন্নিহিত কেন বলছে, কারণ দুইটা কোণ থাকবে, একটা সাধারণ বাহু থাকবে, একটা কোণ 95। এখন সরল কোণটা পুরোটা হয় 180 ডিগ্রি, 180-র মধ্যে এই কোণটা যদি 95 হয় এটা হবে কি 85 ডিগ্রি। সিম্পল। সামনে যাবো কিনা একটু বলবেন। প্রশ্ন আছে? এরপরে আমরা জানবো একান্তর কোণ আর অনুরূপ কোণ। একান্তর আর অনুরূপ, এখান থেকে প্রশ্ন কম আসে, তারপর শিখে রাখেন। দুইটা সমান্তরাল সরলরেখাকে অপর একটা সরলরেখা যদি তির্যকভাবে ছেদ করে, ছেদক রেখার বিপরীত পাশে যে কোণ উৎপন্ন হয়। আমি একটা সরলরেখা নিলাম এবি, দুইটা নিতে বলছে, আর একটা নিলাম সিডি। এখন এই দুইটা সমান্তরাল সরলরেখাকে যদি অপর একটা সরলরেখা ছেদ করে তির্যকভাবে মানে আড়াআড়ি ভাবে, এই যে মনে করেন ছেদ করলো, এটা মনে করেন যে পি কিউ। খেয়াল করেন দুইটা সমান্তরাল সরলরেখা নিলাম, এদেরকে অপর একটা সরলরেখা তির্যকভাবে ছেদ করলো। আপনাকে বলছে ছেদক রেখার বিপরীত পাশে, এটা পি কিউটা ছেদক রেখা, এর বিপরীত পাশে বলতে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এই দুইটা কোণ একে অপরের কি একান্তর কোণ। তো আমি যদি এই বিন্দুটাকে আর দ্বারা ডিফাইন করি, এই বিন্দুটাকে এস দ্বারা ডিফাইন করি, তার মানে এ আর এস কোণ, এই যে এ আর এস, এই এ আর এস এর একান্তর কোণ কোনটা হবে? ডিএসআর। ডিএসআর মানে আমি বললাম এ আর এস, এই যে কোণটা এর একান্তর কোণটা হচ্ছে ডিএসআর, মানে এর একান্তর এইটা। ছেদক রেখার বিপরীত পাশের দুইটা কোণই একান্তর কোণ। তাহলে অনুরূপ কোণটা একটু দেখি। একইভাবে দুইটা সমান্তর সরলরেখা নিব আমরা, এটা মনে করেন এবি, এটা মনে করেন সিডি। তো একে পিকিউ সরলরেখা ছেদ করছে, তার মানে এই দুইটা সরলরেখাকে এটা ছেদ করলে এটা ছেদক রেখা, দুইটা সমান্তরাল সরলরেখাকে এটা ছেদ করলে এটা ছেদক রেখা। আপনাকে বলছে ছেদক রেখার একই পাশে, খেয়াল করবেন একান্তরে ছিল ছেদক রেখার বিপরীত পাশে, আর অনুরূপে হবে একই পাশে। একই পাশে কোথায় আছে? এই যে দেখেন এইখানে একটা কোণ আছে আর এইখানে একটা কোণ আছে, তাহলে এই দুইটা কোণ কি অনুরূপ কোণ। এটাকে যদি আমি কিউ বিন্দু, এটাকে যদি সাপোজ আমি এস বিন্দু দেই, আর দিলাম আগের মতো, আর এখানে এস দিলাম, তাহলে বিষয়টা কিরকম হবে? যে কিউ আর বি, কোণ কিউ আর বি এর অনুরূপ কোণ কোনটা? আর এস ডি, কোণ আর এস ডি মানে এর অনুরূপ এটা। তাহলে দুইটা শব্দের মাধ্যমে মনে রাখবেন যে একান্তর কোণ মানে ছেদক রেখার বিপরীত পাশে, আর অনুরূপ কোণ মানে ছেদক রেখার একই পাশে। একই পাশে। সামনে যাবো কিনা বলবেন। এরপরে আমরা শিখব অন্তঃস্থ আর বহিস্থ কোণ। এগুলো মোটামুটি আসে না, তারপরও শিখে রাখাটা বেটার, না বুঝলে প্রশ্ন করবেন কিন্তু। অন্তঃস্থ আর বহিস্থ, অন্তঃস্থ দ্বারা আমরা কি বুঝি? ভেতরে, আর বহিস্থ দ্বারা বাইরে। তাহলে যে কোনো ত্রিভুজ, চতুর্ভুজ, বহুভুজ এর ভেতরে যে কোণ উৎপন্ন হয়, সহজ কথায় আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এর মধ্যে কয়টা কোণ হইতে পারে? এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তার মানে যে ত্রিভুজের মধ্যের কোণগুলো কি প্রত্যেকটা অন্তঃস্থ কোণ। আমি একটা চতুর্ভুজ অঙ্কন করলাম, এখানে একটা কোণ উৎপন্ন হইতে পারে, এখানে একটা হইতে পারে,
এখানে একটা হইতে পারে, এখানে একটা হইতে পারে। তাহলে এই চারটা কোণ চতুর্ভুজের ভিতরে আছে, তার মানে এটা অন্তস্থ কোণ। আমি যদি একটা বহুভুজ অঙ্কন করি, এমন কারণ এরকমের কয়েকটা বাহু আছে, এই যে এরকম যদি হয়, তাহলে এখানে একটা কোণ উৎপন্ন হবে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। বহুভুজ সম্পর্কে বিস্তারিত ক্লাস আছে, এগুলো প্রত্যেকটা বহুভুজ। বহুভুজ মানে ষড়ভুজ, অষ্টভুজ। যেমন আমি একটা ষড়ভুজ অঙ্কন করি, এক বাহু, দুই বাহু, তিন বাহু, চার বাহু, পাঁচ বাহু, ছয় বাহু। তাহলে এখানে একটা কোণ উৎপন্ন হবে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তাহলে ভিতরে কোণগুলো অন্তস্থ। তাহলে যে কোনো ক্ষেত্রের ভিতরে কোণগুলো অন্তস্থ। তাহলে বহিস্থ কোণগুলা, কোনো ত্রিভুজ, চতুর্ভুজ, বহুভুজের যে কোনো এক বাহুকে যদি আমি বাড়ায় দিই, বাহিরে যে কোণ উৎপন্ন হয়। আপনি সাপোজ একটা ত্রিভুজ অঙ্কন করলেন, এ তো তিনটা বাহু আছে আমরা সবাই জানি। এর আমি সাপোজ এই বাহুটা বাড়াই দিলাম, তার মানে এখানে একটা বহিস্থ কোণ উৎপন্ন হবে। সাপোজ আমি এই বাহুটা বাড়াই দিলাম, এখানে একটা বহিস্থ কোণ উৎপন্ন হবে। সাপোজ আমি এই বাহুটা বাড়াই দিলাম, এখানে একটা বহিস্থ কোণ উৎপন্ন হবে। তাহলে যে কোনো একটা বাহুকে বাড়াইলে বাহিরে যে কোণ উৎপন্নটা হয়। যেমন আমি একটা চতুর্ভুজ অঙ্কন করতে চাই, এটা একটা চতুর্ভুজ, এর চারটা বাহু আছে। সাপোজ আমি এই বাহুটা বাড়াই দিলাম, এখানে একটা বহিস্থ মানে এই চতুর্ভুজের বাইরে একটা কোণ উৎপন্ন হয়েছে, তাহলে এটা বহিস্থ কোণ। সাপোজ আমি এই কোণ মানে এই বাহুটাকে বাড়াই দিলাম এই পর্যন্ত, এটা একটা বহিস্থ কোণ। এই বাহুটাকে বাড়াই দিলাম, এটা একটা বহিস্থ কোণ। এটাকে বাড়াইলাম, এটা একটা বহিস্থ কোণ। ঠিক আছে? তার মানে কোনো ত্রিভুজ হোক, চতুর্ভুজ হোক, বা আরো বিভিন্ন ভুজ হোক, এর আমি যে কোনো একটা বাহু বাড়াই দিলে বাইরের দিকে যে কোণ উৎপন্ন হয় সেটা বহিস্থ কোণ। এই ছিল কোণ নিয়ে বিস্তারিত আলোচনা। এখন বলেন এই অন্তস্থ বহিস্থ বুঝছেন কিনা? আজকে এই পর্যন্তই। আমি শারীরিকভাবে একটু অসুস্থ, প্রচুর কাশি। ভাবছিলাম যে ক্লাস নিব না, কিন্তু ক্লাসগুলো নিয়ে নেই, কারণ যেমিতি শুরু করাটা দরকার আপনাদের। শেষ হয়ে যাবে ক্লাস, আজকে 46তম ক্লাস, আর কয়েকটা ক্লাস আছে, শেষ হয়ে যাবে। আর 7-8টা ক্লাস আছে। ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আর মাঝে যদি এক্সট্রা ক্লাস নিতে পারি আমি বলে দিব আপনাদের, হ্যাঁ? আল্লাহ হাফেজ।